প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সালাউদ্দিন আজিজ, সহকারী প্রধান শিক্ষক, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, কুলাউড়া মৌলভীবাজার। আজকে আমরা যে বিষয়ে ক্লাস হবে সেটা হল বাংলাদেশ বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণী, একাদশ অধ্যায়, পার্ট 3। আমরা দুটি ছবিতে আমরা দেখতেছি সাধারণত আমাদের যে জনগোষ্ঠী, বাংলাদেশের যে জনগোষ্ঠী, তাদের সাথে এদের খুব একটা মিল নেই। তাহলে আমরা তাদেরকে কোন জাতিগোষ্ঠী বলতে পারি? আমরা কেউ কেউ বলতে পারি তারা আদিবাসী, হ্যাঁ, আবার কেউ কেউ বলতে পারি তারা উপজাতি। কিন্তু আমাদের বর্তমানের প্রেক্ষাপটে তাদেরকে আমরা আদিবাসীও বলতে পারবো না, উপজাতীয় বলতে পারবো না। আদিবাসী বলতে সৃষ্টি শুরু থেকেই যারা এই উপমহাদেশে বা এই বাংলাদেশে বসবাস করে আসছে তাদেরকেই আমরা আদিবাসী বলে থাকি। কিন্তু এরা কারাও আমাদের বাংলাদেশ সৃষ্টির সময়কাল থেকে এখানে বসবাস করেনি। আর উপজাতি বলতে মূল জাতির শাখা বা উপজাত তাদেরকেই বোঝায়। কিন্তু তাদের যে অরিজিনাল, তাদের যে মূল জাতি যারা, তারা কারাও এই বাংলাদেশে কখনো বসবাস করেনি। এরা পরবর্তীকালীন সময়ে বাংলাদেশে অবস্থান করেছে, বাংলাদেশে বসবাস শুরু করেছে, তাদের বসতি স্থাপন করেছে। তাই আমরা এখন তাদেরকে এই নামেই বলে থাকি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে এরা হলো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা এদেরকে নিয়েই আলোচনা আজকে করব। বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। কারা কারা আছে আমরা কিছু দেখে নিই। যেমন আছে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, গারো, হাজং, সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, রাখাইন, খাসি, মণিপুরী। এছাড়াও সে বসবাস করে থাকে। আমরা তাদের সংখ্যা খুব সামান্য, কিন্তু আমাদের সাথে তারা বসবাস করে থাকে। বাংলাদেশের বাসিন্দা হিসাবে আমরা তাদেরকে বিবেচনা করে থাকি। তাহলে আমরা আর কিছু দেখি। হ্যাঁ, এই ছবিতে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে? হ্যাঁ, দেখি আমরা, তারা হলো গারো জনগোষ্ঠী। তাহলে আমাদের আজকে পাঠ হবে গারো জনগোষ্ঠী নিয়ে। গারো জনগোষ্ঠীর পূর্ণাঙ্গ বিবরণ আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের পাঠ শেষে যে জিনিসটা আমরা পারব, যে বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে গারো জনগোষ্ঠীর আবাসস্থল চিহ্নিত করতে পারবে, গারোদের সামাজিক ধর্মীয় জীবন সম্পর্কে বলতে পারবে, গারোদের অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে। চলো শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের মানচিত্র দেখছি। আমরা বাংলাদেশের মানচিত্র পঠনে কিছু নিয়ম আমরা অনুসরণ করে থাকি। নিয়মগুলো হলো যে উপরের দিকটাকে আমরা উত্তর দিক বলি, নিচের দিককে আমরা দক্ষিণ দিক বলে, হাতের যে ডান পাশ যেটা মিলে ওইটাকে আমরা পূর্ব দিক, আর বাম পাশে যেটা আছে ওইটাকে আমরা পশ্চিম দিক বলে থাকি। এই এলাকাতেই আমরা বর্ণনা করে থাকি এইভাবে। তাহলে গারোরা বসবাস করে ময়মনসিংহে। আমরা দেখি এই ময়মনসিংহে গারোরা বসবাস করে। টাঙ্গাইলেও তারা বসবাস করে। এরপরে তারা নেত্রকোনাতে বসবাস করে। এই যে আমরা নেত্রকোনাতে বসবাস করে। শেরপুরে বসবাস করে। জামালপুরেও তারা বসবাস করে এবং কিছু অংশ গাজীপুরের শ্রীপুরে তারা বসবাস করে থাকে এবং সিলেটের কিছু কিছু এলাকাতেও তারা বসবাস করে থাকে। তাহলে মূলত এই এলাকাতেই তারা বসবাস করে থাকে। বাংলাদেশের উত্তর পূর্বাংশ বলা যেতে পারে। এই এলাকাতে গারোরা মূলত বসবাস করে থাকে। শিক্ষার্থীরা, এবার আসো যে আমরা গারো সম্পর্কে আর কি বর্ণনা দিতে পারি। যেমন তাদের শারীরিক, তাদের
আকৃতি কি ধরনের হয় তার একটা বর্ণনা আমরা দেখতে পারি। প্রথমত আমরা দেখি এই যে গারো সম্প্রদায় তারা মূলত আদি নিবাস হল তিব্বতে। তিব্বতে তাদের আদি নিবাস। তারা নিজেদেরকে মান্দি পরিচয় দিতে খুব ভালোবাসে, অর্থাৎ নিজের পরিচয় তারা মান্দি দিতে খুব ভালোবাসে। আর তারা মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পরবর্তীতে আমরা দেখি তাদের মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, চোখ ছোট ছোট, কানের আকার কিছুটা বড় হয়ে থাকে, কপাল ছোট, নাক চ্যাপ্টা হয়ে থাকে এবং ওরা খুব শক্তিশালী হয়ে থাকে, কর্মঠ হয়ে থাকে, পরিশ্রমী হয়ে থাকে। শিক্ষার্থীরা আবার আসুন, আমরা এই গারো সম্প্রদায়ের সামাজিক জীবনযাপন নিয়ে আলোচনা করব। আমরা যখনই একটা সম্প্রদায়ের সামাজিক জীবন নিয়ে আলোচনা করি তখনই কথা আসে যে আমরা তাদের পরিবারের বর্ণনা দিব, এরপরে তারা পাড়া বা অঞ্চলের বর্ণনা দিব। পরিবার এবং পাড়ার, তাদের এলাকা, তাদের অঞ্চলের বর্ণনার মাধ্যমে সামাজিক জীবনটা ফুটে উঠবে। তাহলে আমরা দেখি, আমরা যারা দেখতেছি শিশুসহ মা যে খেতে তারা কাজ করতেছে ও মা, এই জন্য গারোদের সামাজিক জীবনে মাতৃতান্ত্রিক। ওরা মাহারি সম্প্রদায়ের হয়ে থাকে এবং তাদের গোত্রের পরিচয়, মায়ের পরিচয় গোত্রের পরিচয় হয়ে থাকে এবং তাদের পরিবারের সর্বকনিষ্ঠ যে মেয়ে থাকে সেই সমস্ত সম্পত্তির উত্তরাধিকার হয়ে থাকে। এবং তাদের সমাজ জীবনে আরেকটা বড় বৈশিষ্ট্য হল তাদের মায়ের পরিচয় নিয়ে তারা পুরো গোত্রের পরিচয় হয়ে থাকে এবং পরবর্তীকালীন সময়ে তারা একই মায়ের বা একই মাহারি সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা কোনো বিয়েতে আবদ্ধ হতে পারবে না, অর্থাৎ পুরুষ মহিলা হতে হবে ভিন্ন ভিন্ন মাহারি সম্প্রদায়ের। এবং তাদের যে বাবা আছে, যে পুরুষ যিনি আছেন, উনি পরিবারের ব্যবস্থাপনায় নিয়োজিত থাকেন, পরিবারের ব্যবস্থাপনা কাজে উনি সাহায্য করে থাকেন। আমরা এখন আসি শিক্ষার্থীরা গারোদের অর্থনৈতিক জীবন নিয়ে। অর্থনৈতিক জীবন নিয়ে আমরা আলোচনা করতে গেলেই প্রথমে আসে আয় উপার্জনের বর্ণনা আসবে এবং আয় উপার্জনের পদ্ধতির বর্ণনা আসবে, অর্থাৎ গারোরা কিভাবে উপার্জন করে এবং কোন পদ্ধতিতে উপার্জন করে সেটা আমরা চলো শিক্ষার্থীরা আমরা দেখি। হ্যাঁ, গারোরা কৃষিকাজে অভ্যস্ত। তারা পুরুষ মহিলা সমভাবে কৃষিকাজে নিয়োজিত থাকে এবং তাদের জীবিকার একটা বড় অবলম্বন হলো কৃষি। এবং কৃষি থেকে তারা ধান চাষ করে, বিভিন্ন ধরনের সবজি চাষ করে। তবে আগে গারোরা জুম চাষ পদ্ধতিতে অভ্যস্ত ছিল, বর্তমানে তারা কিন্তু জুম চাষে এই ধরনের অভ্যস্ত না। এখন তাহারা আনারস চাষ করে এবং প্রচুর পরিমাণে আনারস বাংলাদেশের আনাচে কানাচে পাওয়া যায়। বিশেষ করে টাঙ্গাইলের মধুপুরের আনারস আমরা সব বাজারেই দেখতে পাই। এগুলা মূলতই গারো সম্প্রদায়ের লোকজনই চাষাবাদ করে থাকে। আমরা আসি এখন গারোদের ধর্মীয় জীবন। আমরা ধর্মীয় জীবন যখনই বিবরণ দিতে থাকব তখন আসবে যে ধর্মের নামটা আসতে পারে, তারা কোন ধর্ম অবলম্বন করে, এবং ধর্মের ইতিহাস আসতে পারে যে কি ধরনের ধর্মে তাদের ধারাবাহিকতা কি, তাদের ইতিহাসটাকে। আমরা একটা দেবদেবীর একটা ছবি দেখছি। এক সময় গারো সম্প্রদায় এই ধর্ম অবলম্বন করত, তারা সাংসারিক ধর্ম অবলম্বনী ছিল। তাদের দেবতার নাম ছিল তাতারা রাবুকা। এছাড়াও তারা বিভিন্ন ধরনের দেবদেবী নিয়ে তারা উপাসনা করত, যেমন শালজোত, সুশিমী, গুয়েরা, এই ধরনের। তবে বর্তমানে তারা আগের আদি ধর্ম বাদ দিয়ে
তারা যীশু খ্রিস্টের যে ধর্ম, তারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করে এবং খ্রিস্ট ধর্মের বড়দিন তারা অড়াম্ভভাবে সুন্দরভাবে পালন করে থাকে। শিক্ষার্থীরা, এবার আসি আমরা গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবন নিয়ে কিছুটা আলোচনা। আমরা সাংস্কৃতিক জীবন নিয়ে যখনই আলোচনায় আসি তখনই আমরা প্রথমেই বলি তাদের পোশাক কি হবে। আমরা এরপরে আলোচনা করি তারা কি খাদ্য গ্রহণ করে। এরপরেই আমরা বলি যে তারা কি কি খেলাধুলাতে অভ্যস্ত। এরপরে আমরা দেখি তারা কি ধরনের উৎসব বা অনুষ্ঠান পালন করে থাকে। তাহলে আসো বন্ধুরা, আমরা দেখি যে গারোরা কি ধরনের পোশাক পরে থাকে। আমরা এখানে দেখেছি যে তারা একই ধরনের পোশাক পরে আছে। এই ধরনের পোশাক, এই বর্ণনার পোশাক, এই অবস্থার পোশাক তারা বলে থাকে দকমান্দা। দকমান্দা বলে থাকে, এটা হলো দকমান্দা। এরপরে যেটা আসে, তারা এই ধরনের একটা শাড়ি পরে থাকে। তাদেরকে এই শাড়িটাকে তারা বলে থাকে দক শাড়ি। আর পুরুষরা এই ধরনের পোশাক পরে থাকে। এই পোশাকের নাম তারা দিয়েছে গান্ড। তাহলে শিক্ষার্থীরা, আমরা সহজে বলতে পারি যে মেয়েরা যে পোশাক পরে তা হলো দকমান্দা, দক শাড়ি, আর পুরুষরা যে পোশাক পরে থাকে সেটা হলো গান্ড। তাদের এই পোশাকগুলো খুবই পপুলার এবং তাদের কাছে বিখ্যাত, তাদের প্রিয় পোশাক। শিক্ষার্থীরা, এবার আসি আমরা সাংস্কৃতিক জীবনের আরেকটি উপাদান, সেটা হলো যে তারা কি খাদ্য গ্রহণ করে থাকে। আমরা দেখেছি তারা ভাত, মাছ, মাংস, শাকসবজি সবই খেতে তারা পছন্দ করে, খুব মজা করে তারা এগুলা খেয়ে থাকে। এরপরে আসে যে তারা আরেকটা খাবার খুব পছন্দ করে খায়, সেটা হলো কচি বাঁশের গুঁড়ি, যেটাকে তারা মেওয়া হিসাবে বলে থাকে। মেওয়া তাদের খুব প্রিয় খাবার। শিক্ষার্থীরা, এবার আমরা দেখি তারা কি ধরনের উৎসব পালন করে থাকে। গারোরা সাধারণত কৃষিভিত্তিক যত ধরনের উৎসব আছে সবগুলোই তারা পালন করে থাকে। যে কৃষির নবান্নের সময় বা কৃষিক্ষেত্রে নতুন করে শুরু করার সময়, এইভাবে তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান করে থাকে। আমরা একটা অনুষ্ঠান দেখতেছি যে তারা ঢোল বাজাচ্ছে। এখানে প্রায় এই ধরনের অনুষ্ঠানে প্রায় তারা 100 উপরে ঢোল বাদক থাকে। এই অনুষ্ঠানকে বলা হয়ে থাকে ওয়ানগালা। ওয়ানগালা তাদের বিখ্যাত একটি অনুষ্ঠান। আমরা এখন দেখব যে গারোরা কি ভাষায় কথা বলে। তাদের ভাষা হলো আচিক কুশিক, তবে তাদের ভাষাতে কোনো ধরনের বর্ণ নাই, তারা শুধু কথা বলে, তাদের লিখিত কোনো ভাষা নেই। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এখন একটা গান শুনবো তাদের, যদিও এটা রবীন্দ্রসঙ্গীত। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে যে পাঠ আমরা শেষ করলাম, আজকের এই পাঠ শেষে আমরা গারোদের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। গারোদের সামাজিক জীবন, তাদের অর্থনৈতিক জীবন, তাদের সাংস্কৃতিক জীবন, তাদের ধর্মীয় জীবন যাপন সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা আজকের এই পাঠ শেষে আমরা বাড়িতে আমাদের পাঠ্য বই খুলে আরো পড়ালেখা আমরা করব এবং বেশি বেশি করে আমরা পড়ালেখা করতে পারবো। আর পড়লে আমরা পরীক্ষাতে সহজেই আমরা এগুলার উত্তর লিখতে পারবো। চলো শিক্ষার্থীরা, আমরা একটা বাড়ির কাজ দিই, তোমরা সবাই সেটা মনোযোগ দিয়ে কাজ করবে এবং বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে
গারো জনগোষ্ঠী যে অঞ্চলে বাস করে তা চিহ্নিত করবে এবং এটাকে তোমরা বারবার চিত্র আকারে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে ধন্যবাদ। আজকের মতো আমাদের ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ।